বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই স্পর্শকাতর, খুবই ভয়ঙ্কর, তাই আজ আমাদের এটিকে একদম মনোযোগ দিয়ে বোঝা জরুরি। ঠিক 11 বছর পর দেশ আবার সেই দুঃস্বপ্নের সামনে দাঁড়িয়ে গেছে। দেশের রাজধানী দিল্লির লালকেল্লা, যে জায়গা ভারতের শক্তি, সম্মান আর সার্বভৌমত্বের প্রতীক, সেই জায়গাতেই ঘটে গেল এমন বিস্ফোরণ যা স্বাভাবিক কোনো দুর্ঘটনা নয়। এটি ছিল একটি সুনির্দিষ্ট পরিকল্পিত বহু স্তরের সন্ত্রাসী নেটওয়ার্ক। এখানেই কাকতালীয় আর ষড়যন্ত্রের লাইনটা এক হয়ে যায়। কেন জানেন? কারণ একই দিনে একই ভোরে শ্রীনগর থেকে ফরিদাবাদ আর সোজা গুজরাট পর্যন্ত এক অদৃশ্য নেটওয়ার্ক একসঙ্গে সক্রিয় হয়ে ওঠে। তাদের লক্ষ্য ছিল ভারতে একটি মাস স্কেল টেরর অ্যাটাক করা। শুধু বিস্ফোরণ নয়, বরং এমন এক আক্রমণ যার ধাক্কা পুরো দেশের রক্ত হিম করে দিত। এখানে যে জিনিসটা সামনে এসেছে সেটা আরও ভয়ঙ্কর। এই নেটওয়ার্ক কেমিক্যাল ওয়েপন ব্যবহার করতে যাচ্ছিল, এমন একটি জৈব রাসায়নিক বিষ যা একবার শ্বাস নিলেই হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে তীব্র যন্ত্রণায় মারা যেত। এটা সায়ানাইডের থেকেও 1000 গুণ বেশি মারাত্মক, এমনটা তদন্তকারীরা বলেছেন। এখন প্রশ্ন, এরা কারা? ধরা পড়েছে তাদের বেশিরভাগই ডাক্তার, মানে হাইলি এডুকেটেড, টেকনিক্যালি ট্রেন্ড লোকজন। এবং এখানেই ভয় বাড়ছে, কারণ এমন লোকেরা চাইলেই সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে পারে, সন্দেহের বাইরে থাকতে পারে। তদন্তে উঠে এসেছে জৈশ-ই মোহাম্মদের ছায়া আর পেছন থেকে পাকিস্তানের স্ট্র্যাটেজিক ইনভলভমেন্টের সম্ভাবনা রয়েছে। সবকিছু একসাথে দেখলে মনে হচ্ছে এটা কোনো সাধারণ নাশকতার চেষ্টা নয়, এটা ছিল পূর্ণাঙ্গ ক্রস বর্ডার কোঅর্ডিনেটেড টেরর অপারেশন। আর সবার মনে একটাই প্রশ্ন, এটা কি অপারেশন সিন্দুর পার্ট 2 এর আগাম ঘন্টা? ভারত কি এবার সরাসরি জবাব দিতে বাধ্য হবে? পাকিস্তানকে সত্যি এই প্ল্যানিংয়ের মাস্টার মাইন্ড? দেখুন বন্ধুরা, কিছু ক্লু সামনে এসেছে আর সেই ক্লুগুলো এই ভয়ঙ্কর ছবিটা পরিষ্কার করছে। প্রথমেই শ্রীনগর, যেখানে এক ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে যার লকার থেকে বের হয় AK-47, আর ফরিদাবাদে আরেকজন ডাক্তার ধরা পড়ে। তারপর গুজরাটে তৃতীয় ডাক্তার। 3 জন 3 রাজ্য, কিন্তু একই ধরনের অস্ত্র, একই ধরনের কেমিক্যাল উপাদান আর একই ধরনের পরিকল্পনা। তাদের কাছ থেকে যেসব অস্ত্র উদ্ধার হয়েছে সেগুলি কোনোভাবেই লোকাল সোর্স নয়, অনেক বিদেশি অস্ত্র, অ্যাডভান্স কার্টিজ। এমনকি তদন্তকারীরা বলেছেন কিছু অস্ত্র ড্রোন মাধ্যমে অচেনা জায়গায় ফেলে সরবরাহ করা হয়েছিল। এর পরেও আরও সরবরাহ আসার পরিকল্পনা ছিল। এখন প্রশ্ন, এই 3 জন ডাক্তার যুক্ত হলো কিভাবে? এদের মেডিকেল ব্যাকগ্রাউন্ড কি আসলে ছদ্মবেশ? আর তাদের কেমিক্যাল নলেজ ব্যবহার করে তৈরি হচ্ছিল সেই মারাত্মক বিষ? বন্ধুরা, গল্পটা এখানেই শেষ নয়, এটা ছিল শুধু একটি শুরু। আসল খেলা আরো গভীরে। ফরিদাবাদের যে ঘটনাটা ধরা পড়েছিল সেই জায়গা থেকেই এই গোটা সন্ত্রাস চক্রের সবথেকে বড় ক্লু বেরিয়ে এসেছে, যেখানে উদ্ধার হয়েছে 360 কিলো বিস্ফোরক। আর যাকে ধরে ফেলা হয়েছিল তার গ্রেপ্তারির ঘটনাটা আজকের বিস্ফোরণের 10 দিন আগেই ঘটেছে। এরপরেই সন্ধ্যায় দিল্লির লালকেল্লায় ঘটে সেই ভয়াবহ কার ব্লাস্ট। যেমনটা আমি আগেই বলেছিলাম যে পুরো নেটওয়ার্কটা আলাদা আলাদা জায়গায় ছড়িয়েছিল এবং এখন একটা একটা করে সব টুকরো একসাথে জুড়ে যেতে শুরু করেছে। ফরিদাবাদের সবথেকে বড় ধাক্কা, আমাদের সিকিউরিটি এজেন্সিগুলি ফরিদাবাদে ডক্টর মুজাম্মিল এবং তার সঙ্গীদের গ্রেপ্তার করে। সেখান থেকে উদ্ধার হয় 2900 কিলো বিস্ফোরক। হ্যাঁ, ভুল শুনছেন না আপনি, 2900 কেজি। এটা কোনো সাধারণ সংখ্যা নয়। এমন পরিমাণ বিস্ফোরক দিয়ে শহর উড়িয়ে দেওয়া যায়, দেশের ভিত নাড়িয়ে দেওয়া যায়। এখনো তদন্ত চলছে, সব তথ্য স্পষ্ট হয়নি, কিন্তু যে চিত্রটা সামনে এসেছে তা যথেষ্ট ভয়ঙ্কর। এটা যে একটা ওয়েল কোঅর্ডিনেটেড টেরর প্ল্যান, তাতে সন্দেহের খুব বেশি জায়গা নেই। শুরুতে বলা হয়েছিল 8 জন মারা গেছেন, পরে খবর এসেছে সংখ্যা 13তেও পৌঁছে গেছে। এই মুহূর্তেও কিছু লোক ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রাথমিক তদন্ত বলছে একটা ধীরে চলা গাড়ি হঠাৎ একটা ভয়ঙ্কর বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় যেসব ছবি ঘুরছে তার অনেকগুলি এতটাই ভয়াবহ যে প্রদর্শন করাই কঠিন। যে গাড়িটা বিস্ফোরিত হয়েছিল সেই হিউন্দাই i20 এর নম্বর প্লেট, হরিয়ানা রেজিস্ট্রেশন, এবং প্রাথমিক সূত্র বলছে গাড়িটি নাদিম নামের এক ব্যক্তির নামে রেজিস্টার্ড। একদিকে ফরিদাবাদে ডক্টর মুজাম্মিল গ্রেপ্তার, অন্যদিকে নাদিমের গাড়িতে দিল্লিতে বিস্ফোরণ। দুটো ঘটনা একসঙ্গে মিলতে শুরু করায় গোটা নেটওয়ার্কটা আরও স্পষ্ট হয়ে উঠেছে। মৃত্যু, আহত, আতঙ্ক, এসবের মধ্যেই তদন্ত চালাচ্ছেন এজেন্সিগুলি। কিন্তু ভারতের রাজনীতির আরেকটা ছবি আছে। শুরু হয়েছে দোষারোপ, কে কোন ধর্মের, কার উদ্দেশ্য, মোদিকে কিভাবে অভিযুক্ত করা যায়, আবার সেই পুরনো নাটক। আসল প্রশ্নগুলির দিকে এবার আসা যাক, যে এটা কি পাকিস্তানের পরিকল্পনা? বিদেশি টেরর গ্রুপের এতে হাত আছে? আর কারা এই বিস্ফোরক দিল? তদন্তকারীরা তুলনা করেছেন পুলওয়ামা আক্রমণের সঙ্গে। পুলওয়ামায় বিস্ফোরণ হয়েছিল 60 কিলো RDX দিয়ে এবং তার ধাক্কা গোটা দেশ কেঁপে উঠেছিল। আর এখানে 360 কিলো, আর তারপর 20টি টাইমার ডিভাইস উদ্ধার হয়েছে। মানে এটা শুধু একটা বিস্ফোরণ হওয়ার কথা ছিল না, একাধিক জায়গায় একাধিক টাইম বেসড বিস্ফোরণেরও পরিকল্পনা ছিল। ঠিক সেই কারণেই প্রশ্ন উঠছে, যখন ফরিদাবাদে এত বড় মডিউল ধরা পড়েছে তখন কি IB, দিল্লি পুলিশ, স্পেশাল ব্রাঞ্চেস কারোর কাছে আগে থেকে সঠিক ইন্টেল ছিল না?
কিন্তু রাজনীতি সবসময় তাড়াহুড়ো করে। বলা হচ্ছে যে 11 বছর ধরে একটাও বড় সন্ত্রাসী হামলা হয়নি, দেশ নিরাপদ ছিল। আর আজ এই ঘটনা ঘটতেই কিছু ব্যক্তি তৎক্ষণাৎ বলছেন যে এমন ঘৃণ্য কাজ পাকিস্তান ছাড়া কেউ করতে পারে না। হয়তো কথাটা ভুল নয়, কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছানোটাও সঠিক নয়, কারণ তদন্ত এখনো চলছে এবং সত্যি সামনে আসতে সময় লাগবে। আর ঠিক এই জায়গায় এসে শুরু হলো রাজনৈতিক দোষারোপের খেলা। দিল্লির লালকেল্লায় রক্ত ঝরছে, মানুষ মরছে, গোটা দেশ আতঙ্কে। কিন্তু কিছু রাজনৈতিক নেতা সেই সুযোগটাই নিলেন সরকারের বিরুদ্ধে তীর ছোড়ার। কেউ লিখছেন মোদি সিজফায়ার করে পাকিস্তানি জঙ্গিদের মনোবল বাড়িয়ে দিয়েছেন, যারা নিরীহ সাধারণ মানুষকে হত্যা করেছে তাদের ফিনিশ দেম টাই নাকি একমাত্র পথ। লালকেল্লায় হামলা মানে ভারতের গর্ব, ভারতের ইতিহাস, ভারতের আত্মপরিচয়ের উপর হামলা। আর সেই লাইনে তারা বলেছেন দেশ নাকি মোদির হাতে নিরাপদ নয়। এমন কথাগুলি দেখলে মনে হয় যে ঘটনা কি হয়েছে, তদন্ত কোথায় দাঁড়িয়ে তা দেখার আগেই যেন কিছু লোক স্ক্রিপ্ট রেডি করেই বসেছিলেন যে এবার মোদিকে টার্গেট করার সুযোগ এসেছে। সোশ্যাল মিডিয়ায় হামলার থেকে বেশি রাজনীতি চলছে, অর্থাৎ যেখানে তদন্তকারীরা রক্ত আর ধ্বংসাবশেষের ভেতর প্রমাণ খুঁজছেন, তখন কিছু নেতা ব্যস্ত যে পদত্যাগ করাও, সরকার হটাও এইসব কেসে। যাদের আমলে 26/11 হয়েছিল, যাদের সময় টানা একের পর এক ব্লাস্ট হয়েছিল, যারা জঙ্গিদের বিরুদ্ধে কার্যত কিছুই করতে পারেননি, আজ তারাই বলছেন যে এই সরকার দুর্বল, নিরাপত্তা দিতে পারছে না। কিন্তু বাস্তবটা কি জানেন? গত 11 বছরে ভারতের বড় বড় শহরগুলিতে এই ধরনের কোনো মহা সন্ত্রাসী হামলা হয়নি। এটা যে কোনো দেশের জন্য বিরাট বড় সাফল্য। কিন্তু আজকের এই ঘটনায় তারা আবার সেই পূর্ণ রাগ ঝাড়ছেন যে সরকার দুর্বল। এগুলি পুরোপুরি যুক্তিহীন তাড়াহুড়ো। এমন কথা শুনলে সত্যিই সন্দেহ জাগে যে এই লোকেরা কি সত্যিই ভারতের নিরাপত্তা নিয়ে ভাবেন, নাকি শুধু ক্ষমতাকেই দেখেন। যে অমিত শাহের বিরুদ্ধে তারা এত হইচই করছেন, তিনি এই মুহূর্তে ঘটনাস্থলে দাঁড়িয়ে সরাসরি তদন্তকে তদারকি করছেন। টিমের সঙ্গে আওয়ার টু আওয়ার আপডেট নিচ্ছেন, কোন রাস্তা দিয়ে গাড়ি ঢুকলো, বিস্ফোরকের উৎস কোথায়, ফরিদাবাদ মডিউলের সঙ্গে সংযোগ কি, সবকিছু হাতে কলমে যাচাই চলছে। কিন্তু কিছু রাজনীতিবিদ যেন অপেক্ষা করছিলেন, মনে হয় যেন তাদের কাছে শুধু একটা জিনিসই গুরুত্বপূর্ণ, কিভাবে মোদিকে সরানো যায়, কিভাবে শাকে কোণে ঠেলা যায়। দেশের রক্তপাত, সন্ত্রাসের নেটওয়ার্ক, বিদেশি হাত, এসব যেন তাদের চোখেই পড়ে না। গোটা দেশ যখন শোকে, আতঙ্কে আর প্রশ্নে, তখন কিছু লোকের একটাই টার্গেট, পলিটিক্যাল মাইলেজ। বন্ধুরা, আই হোপ এই ইনফরমেশনগুলি শুনে আপনি আপডেটেড হয়েছেন। আর যদি আপনার এই বিষয়ে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।